আসসালামু আলাইকুম, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর যে টপিক সেটা আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে আগে 3 লাখ টাকা দিবেন, পরে কানাডাতে যাওয়ার পরে 5 লাখ টাকা দিতে হবে। তো এই কথাটার কি ভিত্তি, এই সম্পর্কে পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে দেই, যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবং যারা পুরাতন, অনেকদিন যাবতীয় আমার ভিডিওগুলো দেখছেন, প্রতিনিয়তই আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, হয়তো বা ভুলবশত কখনো সাবস্ক্রাইব করা হয়নি, তারাও দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন, যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপডেটসগুলো আপনার কাছে পৌঁছে যায়। সো আপনারা অনেকেই ফেসবুক বা কোনো রিলেটিভের কাছ থেকে বা যে কোনোভাবেই হোক আপনারা এজেন্সি জোগাড় করেন, ম্যানেজ করেন, বা কোনো আত্মীয় স্বজন যারা বিদেশ থাকে তাদের সাথে কথা বলে আপনারা একটা পর্যায়ে যান যে কানাডাতে আসার জন্য কিভাবে আপনারা সামনে এগোবেন। আপনাদের যে ধাপগুলা, সেটা যে কোনো ভিসা হতে পারে, আপনার ভিজিটর ভিসা হতে পারে, ট্যুরিস্ট ভিসা হতে পারে, আপনার ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে, আপনার যে কোনো টাইপের ভিসা হতে পারে। তো এখন আপনি ধরেন আপনি 3 লাখ টাকা যে দিচ্ছেন কানাডাতে আসার আগে, কি কারণে দিচ্ছেন সেটা মানে দেওয়ার পিছনে আপনার প্রসেসের, কোন প্রসেসের আপনার উদ্দেশ্যটা কি দেওয়ার, সেটা আগে আপনাকে জানতে হবে। ধরেন আপনি যদি ভিজিটর ভিসাতে আসেন, কত টাকা লাগবে সেগুলো আমি আমার আগের এক ভিডিওতে বলেছি। সম্পূর্ণ যত ভিসা ফিজগুলো আছে সব কিছু নিয়ে আমি একদম পুঙ্খানুভাবে আমি আলাপ করেছি, এগুলো নিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নিন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে ধরেন আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন, তাহলে আপনার প্রথমত একটা হয়তো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। আপনার জব অফার লেটার আসবে, আপনার LMI আসবে, হ্যাঁ, সমস্ত প্রসেস হবে। তো এগুলোর জন্য আপনি এজেন্সিকে 3 লাখ টাকা কেন দিবেন? আপনার যে খরচ, সেটা তো আপনি যে কোম্পানিতে চাকরি করতে আসবেন সে বহন করবে। আর ধরেন আপনি যদি ভিজিটর ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে আসেন, আসার জন্য আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটার একটা টাকা দিতে হবে। এরপরে আপনার যখন আপনি বায়োমেট্রিক দিবেন তার একটা টাকা দিতে হবে, ফিস। আপনি যখন পাসপোর্ট সাবমিশন করবেন তার একটা টাকা দিতে হবে। আবার অনেকে আছেন যারা কিনা ট্যুরিস্ট ভিসাতে ফার্স্টে অ্যাপ্লাই করেন, এরপরে যখন আবার আপনার রিজেক্ট হয়ে যায় কোনোভাবে, নিজেদের কোনো ডকুমেন্টস ভুলের কারণে হতে পারে, সেটা যখন আপনি আপনার স্ট্যাটাসটা পরিবর্তন করে আপনি যখন আবার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তখন হয়তো আপনাকে সর্বোচ্চ কানাডার 100 থেকে $150 দিতে হবে, মানে বাংলাদেশের প্রায় 15,000 টাকা। তো আপনি 3 লাখ টাকা ওয়ার্ক পারমিট ভিসা হোক, ভিজিটর ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক, যেহেতু এখন কানাডাতে সামার টাইম, অনেক মানুষ এখানে টরন্টো জিটিএতে বা মন্ট্রিয়ালে বা আপনার আপনি জানেন আপনার এখানে ফেমাস নায়াগ্রা ফল, এগুলো দেখতে আসে। তো 3 লাখ টাকা দেওয়ার পিছনে যে কারণ, সেটা আমার ধারণার বাইরে, যে মানুষ কেন এত ভাবে প্রতারিত হচ্ছে। তারা যে কোনোভাবেই কানাডাতে আসার জন্য একদম সব কিছুতে বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, বিশ্বাস আপনি অবশ্যই করবেন, কিন্তু তার পিছনে যদি আপনাকে যুক্তিসঙ্গত কারণ দেখানো হয় তাহলে আপনি বিশ্বাস করবেন। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, 3 লাখ টাকার প্রসঙ্গ আমি এতক্ষণ বললাম। এখন আপনি কানাডাতে আসার পরে আরো 5 লাখ টাকা দিবেন, এটা কেন দিবেন? তার মানে আপনি অবশ্যই জানেন যে যে আপনার কাজটা করে দিচ্ছে তাকে আপনাকে ঘুষ দিতে হবে বা তাকে একটা ফিস দিতে হবে। 5 লাখ টাকা মানে এখানে আপনি যদি কানাডার ডলারে কনভার্ট করেন, আপনি দেখতে পারবেন কত টাকা, কতগুলো ডলার আপনি দিচ্ছেন তাকে। আপনি যদি সর্বোচ্চ 7 লাখ টাকা খরচ করে বাংলাদেশে কানাডাতে আসার চিন্তা ভাবনা করেন, হ্যাঁ আপনি করতে পারেন, আপনার টাকা পয়সা থাকতে পারে। কিন্তু কোনো কারণে যদি এটা না হয়, 3 লাখ টাকা তো যাবেই। এরপরে যদি আপনি এখানে ধরেন আপনার হয়ে গেল, আমি পজিটিভলি বলি, যদি হয়ে যায়, এখানে আসার পরে আরো 5 লাখ টাকা আপনি দিলেন। যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন, এখানে আসার পরে ধরেন আপনি যে কন্ট্রাক্ট আপনার ওয়ার্ক পারমিটের ক্লোজ ওয়ার্ক পারমিট যদি হয়,
সেটা যদি পজিটিভ LMI এর উপর ভিত্তি করে হয়, যেমন পজিটিভ LMI হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটা আপনি পজিটিভ হয় সেটা তার মানে হচ্ছে এখানকার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, যিনি কিনা এখানে তার কর্মী সংকটের কারণে বিভিন্ন জায়গায় তিনি সার্কুলার দিয়েছে, বিভিন্ন মানুষ এখানে তাদের যে রেজিউমি কভার লেটার ড্রপ করেছে, কিন্তু তাদের যেই যোগ্যতা সেটা তার কোম্পানিতে যে কর্মী তারা নিবে তার সাথে ম্যাচ খায় না। তার জন্য সে সরকারকে বুঝিয়েছে যে আমার যে কর্মীটা দরকার সেটা আমি এই কারণটাতে পাচ্ছি না, তাই আমি বাইরে থেকে আনবো। সো এই পজিটিভ LMI আপনার এটার খরচও কোম্পানি দিবে, এটার খরচ মালিক দিবে। হ্যাঁ, কিছুদিন আগে এটা স্ক্যাম হয়েছিল যে আপনার অনেক মানুষ এখানে এসেছিল, আসার পরে স্টুডেন্ট ভিসা বা ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসাতে আসার পরে তাদের জিনিসটা বিক্রি করা হয়েছিল, যেমন কিছু টাকার বিনিময়ে আপনার কিছু মিডিলম্যান বা এজেন্সিরা আছে যারা এটা ম্যানেজ করে দিবে। সো এটা হওয়ার পরে এখন কানাডা সরকার একদম স্ট্রিক্টলি এটার উপরে কোনোভাবেই যাদের বেতন ঘন্টায় $30 নিচে, তারা দেশের বাইরে হোক বা এই দেশের এখানে এসে অলরেডি আপনার ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে এসে LMI এর জন্য মানে চেষ্টা করছে, যে কোনো প্রতিষ্ঠানে রেজিউমে ড্রপ করেছিল সেই প্রতিষ্ঠানের যে মালিক সে তাদেরকে বৈধভাবে কাজ করানোর জন্য সরকারের কাছে আবেদন করেছে যে তাদেরকে একটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বের করে দিবে। সো সেটা কিন্তু এখন আর হবে না, কারণ আপনার এইগুলো নিয়ে আমি আগে ভিডিও দেখেছি, এগুলো নিয়ে দেখে নিন আপনারা। সো আমি এখন এই ভিডিওতে যেটা বলতে চাচ্ছি যে 7 লাখ টাকা হোক আর 10 লাখ টাকা হোক, 15 লাখ টাকাই হোক, আপনি এত টাকা খরচ করে ক্যানাডাতে কেন আসবেন? আপনাকে আমি এর আগেও বলছি, এর আগের একটা ভিডিওতে বলছি যে এখানকার গ্রোসারির দাম খুবই ইনক্রিজ, আর এখানকার যে বাসা ভাড়া সেটাও একদম আকাশচুম্বী। বাংলাদেশের 50-60 হাজার টাকা একটা বেসমেন্টের রুমের ভাড়া, একটা রুমের ভাড়া $600 থেকে $700। সো মাই ফ্রেন্ড, আপনি এখানে আসার পরে এখানে যারা স্থায়ী বাসিন্দা আমি এখন দেখছি তারাই 2-3টা জব করে, কারণ এখন জব ভ্যাকেন্সিগুলো একদম আগের মতো খালি নেই। ঠিক আছে, সত্যি কথা বলতে যেটা আমার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য ওই এখানে অনেক মানুষের চাকরি দরকার বিভিন্ন প্রভিন্সে। হ্যাঁ, কিছু কিছু প্রভিন্সে লোক দরকার, আবার কিছু কিছু প্রভিন্সে লোক দরকার তেমন একটা নেই। কিন্তু যে লোকগুলো তারা নিবে একদম স্কিলস তাদের হাই থাকা লাগবে, তাদের যে কর্মদক্ষতা সেই আপনার টাস্কগুলো ওরা দিয়ে দেয়। ওখানে দেখবেন জব ব্যাংকে বা সার্টিফাইড যে ওয়েবসাইটগুলো আছে সেখানকার যে আপনার জব ডিটেলস থাকে, যে রেসপন্সিবিলিটিসগুলো থাকে, সেগুলো আপনারা পড়বেন। সেগুলা কি আপনি বাংলাদেশে করেন ভাই? একটা মানুষ একটা কাজ করে 8 ঘন্টা 9 ঘন্টা করা শেষ আইসা পড়ে। এই জায়গায় আসার পরে আপনার একটা মানুষের 8 ঘন্টার মধ্যে 3-4টা কাজ করতে হবে। 3-4টা কাজ মানে বুঝছেন, 3-4 রকমের কাজ। মানে যেই কাজগুলা বাংলাদেশে ধরেন একটা ডিপার্টমেন্টের কাজ করেছে আরেকজন, বা আরেকটা ডিপার্টমেন্টের কাজ করেছে আরেকজন, হয়তো আপনাকে এখানে আসার পরে ট্রেনিং করাতে পারে। সো আপনি আমি অন্যদিকে না যাই, ভিডিওতে যেটা মূল উদ্দেশ্য ছিল বলার, এতগুলো টাকা খরচ করে কানাডাতে আসার কোনো দরকার নাই। ঠিক আছে, আপনি ওই টাকা দিয়ে বাংলাদেশে একটা ছোটোখাটো বিজনেস করতে পারেন, বা ওই টাকা ব্যাংকে রাখলে সেটা থেকে একটা ইন্টারেস্ট আসবে, সেটা দিয়ে আপনি চলতে পারবেন। আপনার টাকা খুবই মূল্যবান একটা সম্পদ, সেটা আপনি প্রলোভনে পড়ে খরচ করবেন না, নষ্ট করবেন না। আপনি কানাডাতে যদি আপনার ভাগ্যে থাকে, রিজিক থাকে, আপনি বিনা পয়সায়ও আসতে পারবেন, বা সামান্য কিছু টাকা খরচ করে আপনি আসতে পারবেন। আপনার যে কোনো ভিসাতেই আপনি ফর্ম ফিল আপ বলেন বা আপনার মেডিকেল বলেন, আপনার ওপেন ওয়ার্ক পারমিটে কিন্তু জানেনই আপনারা যে যারা আসে এখানে স্পাউস ভিসাতে তাদের কিন্তু আইএলটিএস লাগে না। আমাকে এক ভাই কমেন্টস করেছিলেন, তার জন্য আমি এই ভিডিওতে বলে দিলাম যে তাদের আইএলটিএস লাগে না। আর যারা ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে সুমিত ভাই আমাদেরকে মেডিকেল দিতে হবে কিনা। না ভাই, আপনাদেরকে মেডিকেল দিতে হবে না। আপনি হয় আপনার কাছ থেকে করোনা সার্টিফিকেট যেটা সেটা দেখতে চাইতে পারে। আর যদি আপনি এখানে ধরেন আগে আগে দিত, আপনারা জানেন 10 বছরের যে ভিসাটা দিত সেটাতে হয়তো মেডিকেল লাগতে পারে, কিন্তু আমি এখন সচরাচর কাউকে দেখছি না যে মেডিকেল দিয়ে এখানে আসছে। সো আমার ভাই ও বোনেরা, আপনাদের টাকা, আপনাদের সম্পদ খুবই মূল্যবান একটা জিনিস।
আপনারা কানাডাতে আসার জন্য যদি চেষ্টা করেন, যে কোনো ভিসাতে আপনার সর্বোচ্চ 4 লাখ টাকা খরচ হবে একদম টিকিট সহ। আরেক ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই ইস্তানবুলে নামলে কি ইমিগ্রেশন হয় কিনা। আপনি যদি বাংলাদেশ বিমানে সরাসরি কানাডা পিয়ারসন এয়ারপোর্টে ল্যান্ড করেন, যেমন আমি এসেছিলাম ডাইরেক্ট ফ্লাইটে, সেখানে 1 ঘন্টার জন্য ইস্তানবুলে আপনার প্লেন ল্যান্ড করার পরে তাদের ডাস্টবিনগুলো সেগুলো চেঞ্জ করে বা পরবর্তী আপনার যাত্রার জন্য খাবার দাবারগুলো নেয়। হ্যাঁ, আপনার যাত্রীরা একটু দেখে আশেপাশের পরিবেশ, প্লেন থেকে নামে না কেউ কেমন। প্লেন থেকে যদি আপনি 2টা প্লেন নেন, যেমন 2টা প্লেনে আপনি আসার জন্য যদি আপনার বুকিং করেন, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনার লাগেজগুলো আরেক ফ্লাইটে অলরেডি চলে যাবে। আপনি শুধু নামবেন, আপনার যে বোর্ডিং পাসটা সেটা দেখাবেন, আপনি আরেকটা প্লেনে উঠে যাবেন। সেখানে আপনার 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হতে পারে। প্লেনেই আপনি বসে অপেক্ষা করেন, কারণ ওই জায়গায় যে এয়ারপোর্ট, সেখানে আপনি হয়তো বা ঘোরাঘুরি করলে আপনার প্লেনটা মিস হয়ে যেতে পারে। সো আপনার স্বপ্নটা নষ্ট না হোক, আপনার টাকা পয়সাগুলা আপনি সুন্দরভাবে আপনার যে কোনো ভবিষ্যতের জন্য খরচ করুন। বা আপনাদের যদি মনে হয় যে না, কানাডাতে আপনাকে আসতেই হবে, কারণ আপনার স্বপ্নের দেশ, কানাডাতে আসলে আপনার একটা ব্রাইট ফিউচার, এখানে একটা ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট কান্ট্রি, এখানে আপনি যে কোনোভাবে আপনি তো বিভিন্ন রকম ভিডিওগুলো ওয়াচ করতে পারেন, আপনার আপনার জিনিসগুলো আপনারা দেখতে পারেন যে হাউ টু গট ভিসা করতেই পারেন, আপনার টাকা পয়সাগুলো আপনি খরচ করতেই পারেন, কিন্তু আগে এত পরে এত এরকম করে আপনি কোনো ডিল করবেন না, কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন না। আর যদি আপনার একদম অনেক ঘনিষ্ঠ রিলেটিভ হয়, আপনার জন্য এরকম কাজ করে, তাহলে সে আপনার কাছ থেকে এরকম কোনো টাকা পয়সা আগে পরে এরকম কিছু করবে না। যদি সত্যিকারে কেউ হয়ে থাকে, সে আপনাকে বলে দিবে যে এই খরচের জন্য আমি আপনার কাছ থেকে এত টাকা নিচ্ছি, আপনার সমস্ত ভিসা হয়ে গেলে আপনি খুশি হয়ে আমাকে এত টাকা দিতে পারেন। এরকম করে হয়তো বা আপনার কোনো রিলেটিভ যদি থাকে, সে বলতে পারে। আদারওয়াইজ আমি মনে করি না কোনো এজেন্সি বা কেউ আপনার কাছ থেকে কম টাকায় আপনাকে কানাডায় আনবে। কিন্তু আপনি এতগুলা টাকা আগে বা পরে এরকম ডিল করে আসবেন না। সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমি আই বাটনে আমার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব। এখানে সেভারাল কাইন্ড অফ ভিডিওস আছে আমার ক্যানাডা রিলেটেড। ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ, ক্লিক অ্যান্ড ওয়াচ মাই ফ্রেন্ড। আর দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর শেয়ার করে দিন ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে। এখানে এন্ড স্ক্রিনে আমার 2টা রিসেন্টলি আপলোড ভিডিও দিয়েছি, যদি দেখতে চান দেখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।